আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে তাপগতিবিদ্যার ওই সিপি/সিভি, আই মিন গ্যাসের মোলার আপেক্ষিক তাপ এটা পড়ছিলাম। একটা ছিল স্থির চাপে, আরেকটা ছিল স্থির আয়তনে। আর আমরা এটাও দেখছিলাম যে সিপি সবসময় সিভির থেকে বড় হয় এবং ওই ২ টার ডিফারেন্স হয় আর এর সমান। ওকে? সেটা আমরা দেখে আসছিলাম। তো আজকে আমরা ওই আরেকটা জিনিস পড়বো, আরেকটা টার্ম পড়বো যেটাকে আমরা গামা বলবো। এই সিপি আর সিভির অনুপাতটাকে আমরা গামা দিয়ে প্রকাশ করব। গামা ইকুয়ালস টু হচ্ছে সিপি/সিভি। তার মানে হচ্ছে স্থির চাপে একটা গ্যাসের মোলার আপেক্ষিক তাপ আর স্থির আয়তনে ওই গ্যাসের মোলার আপেক্ষিক তাপের অনুপাত, এই অনুপাতটাকে আমরা হ্যাঁ, ওকে ওয়েট। আচ্ছা বাদ দেই। ওকে, এখন আসি এই মানটা সবসময় আ 1 এর থেকে বড় হবে। এই মানটা সবসময় 1 এর থেকে বড় হবে কারণ আমরা বলে আসছিলাম যে সিপি সবসময় সিভির থেকে বড়। তো এখানে একটু লিখে দিচ্ছি, যেহেতু সিপি গ্রেটার দেন সিভি, সুতরাং গামা অলওয়েজ গ্রেটার দেন 1। আচ্ছা, এখন আসি আমরা কয়েকটা গ্যাসের জন্য এই গামার মানটা আমরা একটু মুখস্থ রাখবো। সেটা হচ্ছে আমরা পড়ে আসছিলাম এক এক পরমাণু গ্যাস, দ্বিপরমাণু গ্যাস, বহু পরমাণু গ্যাস, এরকম কিছু টার্ম পড়ে আসছিলাম। এক পরমাণু গ্যাস মানে ছিল হচ্ছে আ যেসব গ্যাস একক পরমাণু আকারে থাকে, মানে অণু তারা সবসময় একটা পরমাণু নিয়েই থাকে, অণু গঠন করে না। যেমন এই যে হিলিয়াম, নিয়ন, আর্গন, এরা হচ্ছে এক পরমাণুর গ্যাস। এক পরমাণু গ্যাস, ওকে? এক পরমাণু গ্যাস। গ্যাস। এই এক পরমাণু গ্যাসের জন্য এই গামার মানটা কত হয় সেটা একটু মুখস্থ রাখতে হবে আমাদের। সেটার জন্য একটু বলে দিচ্ছি, এটা একটা চার্ট আকারে করে দিচ্ছি। এক পারমাণবিক গ্যাসের জন্য সিভির মান পাওয়া যায় হচ্ছে 3/2R। 3/2R, এটা হচ্ছে এক পারমাণবিক গ্যাসের জন্য সিভির মান। ওকে, তাইলে সিপি কত হবে? আমরা যেহেতু আগের দিন জানতাম এইটা যে সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু আর, এটা জানতাম। তাইলে সিভির মান যদি আমি জানি, তার সাথে জাস্ট আর যোগ করে দিলেই সিপির মানটা পাওয়া যাবে। সিপি সমান সমান লেখা যায় এখান থেকে সিভি প্লাস আর। তাহলে 3/2 মানে হচ্ছে 1.5, এটার সাথে যদি আর কে যোগ করে দিই মানে হচ্ছে সেটা হয়ে যাবে হচ্ছে, সুতরাং সিপি আসবে হচ্ছে 3/2 আর প্লাস আর, সেটা আসতেছে হচ্ছে 5/2, 5/2 আর, 5/2 আর। ওকে, তাহলে এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে সিভির মান 3/2 আর হয়। আর তাহলে সিপির মানটা আমাদের আর মুখস্থ না করলেও হবে, সেটা এটার সাথে আর যোগ করে নিলেই হবে। তো এই ক্ষেত্রে গামার মানটা কত আসতেছে? সুতরাং গামার মানটা হবে, গামা হচ্ছে এই যে সিপি আর সিভি কে যদি আমরা ভাগ দেই, আসবে হচ্ছে 5/2 আর ডিভাইডেড বাই 3/2 আর ইকুয়ালস টু, এই মানটা আসবে হচ্ছে 1.67, 1.67। ওকে, তার মানে যেসব গ্যাস এক পরমাণুক তাদের ক্ষেত্রে এই গামার মানটা আসবে 1.67। কোশ্চেনে অঙ্ক করার সময় এটা যদি আমাদের বলা থাকে যে এই গ্যাসটা এক পরমাণু গ্যাস, বা আমরা যদি কোনোভাবে বুঝতে পারি এটা এক পরমাণু গ্যাস, তাহলে আমরা এই গামার মানটা 1.67 বসায় নিব। ওকে, যদি উল্লেখ গামার মান নাও দেওয়া থাকে, আমাদের কিন্তু এটা মুখস্থ মান হিসেবে বসাইতে হবে। তো একইভাবে যেগুলা গ্যাস দ্বিপরমাণু গ্যাস, যেমন হচ্ছে হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, এরা হচ্ছে দ্বিপরমাণু গ্যাস। এদের ক্ষেত্রে সিভির মান হচ্ছে 5/2 আর, 5/2 আর, সরি, হ্যাঁ, সিভির মান হচ্ছে 5/2 আর। তাইলে সিপির মান কত হবে? এটার সাথে জাস্ট আর যোগ করতে হবে, এটার সাথে জাস্ট আর যোগ করা লাগবে। তাহলে হচ্ছে 5/2 আর, এটার সাথে আর যোগ করলে এটা হয়ে যাবে 7/2 আর, এটা হয়ে যাবে 7/2 আর। তো এটা যদি আমরা এখানে বসাই দিই,
5/2 ডিভাইডেড বাই 7/2, এটা যদি বসাই দিই তাহলে এইটার মানটা আসবে 1.40 বা 1.4 আর কি। তাহলে দ্বিপরমাণু গ্যাসের জন্য এই গামার মানটা সবসময় 1.40 আসবে। আমাদের যদি বলে দেয় যে এই ক্ষেত্রে আমরা এইটা দ্বিপরমাণু গ্যাস নিয়ে কাজ করতেছি, ম্যাথে যদি এরকম বলা থাকে তাহলে আমাদের গামা এইটা সরাসরি ইউজ করা লাগবে। ওকে, তো এরকম বহু পরমাণু গ্যাস যদি হয়, বহু পরমাণু গ্যাস, বহু পরমাণু গ্যাস মানে যেটার মধ্যে 2 এর অধিক পরমাণু আছে, যেমন ধর CO2, তারপর হচ্ছে ওজোন, তারপরে CH4, মিথেন, এইসব, এদের ক্ষেত্রে সিভির মানটা আসবে হচ্ছে থ্রাইজার। সিভির মানটা হচ্ছে থ্রাইজার, তাইলে সিপির মান আসবে হচ্ছে থ্রাইজার প্লাস আর, মানে হচ্ছে 4R। তাইলে এইখানে গামার মানটা আসবে হচ্ছে 4R ডিভাইডেড বাই 3R, এই মানটা আসবে 1.33। 1.33। এই তিনটা গামার মান আমাদের মনে রাখা লাগবে, এই তিনটা গামার মান আমাদের মনে রাখা লাগবে, অঙ্কের জন্য দরকার হবে। আচ্ছা, এখন আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমরা যদি কখনো আমাদের গামার মান দেওয়া থাকে, তো সেখান থেকে আমরা চাইলে ডিরেক্ট সিভির মানটা বের করতে পারি কিনা সেটা একটু চেষ্টা করি। আমরা এই সমীকরণটা থেকে যদি কখনো আমাদের গামার মান দেওয়া থাকে, সেটা থেকে ডিরেক্ট সিভির মান বের করা যায় কিনা সেটা একটু দেখি। সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু হচ্ছে আর। তাহলে আমরা উভয় পক্ষে সিভি দিয়ে ভাগ দিই, উভয় পক্ষে সিভি দিয়ে ভাগ দিই, তাহলে এটা আসবে সিপি বাই সিভি, এটা সিভি বাই সিভি। আচ্ছা, আমি পুরাটাই লিখতেছি, সিভি বাই সিভি ইকুয়ালস টু এরকম আর বাই সিভি। তাহলে এখান থেকে সিপি বাই সিভি ইকুয়ালস টু গামা লেখা যায়, গামা মাইনাস 1 ইকুয়ালস টু আর বাই সিভি। সুতরাং সিভি ইকুয়ালস টু আসতেছে আর বাই গামা মাইনাস 1। তো আমাদের কোশ্চেনে কখনো যদি গামার মান দেওয়া থাকে, ওটা থেকে আমরা সিভি বের করে নিতে পারবো, আর সিভি বের করে ফেলতে পারলে সিভির সাথে আর যোগ করে দিলেই তো সিপি পাওয়া যায়। তার মানে আমরা এই দুইটা সমীকরণ মনে রাখ, এই তিনটা সমীকরণ আমরা মনে রাখবো, এইটা, এইটা আর এইটা। ওকে, তো আমাদের কোশ্চেনে যখন কখনো যদি গামা থাকে বা এরকম আমাদের দরকার হয় সিপি এরকম, তাহলে এই সমীকরণ দিয়ে সিভিটা বের করে নিব। আর এর মান তো জানি, আর কনস্ট্যান্ট, মোলার গ্যাস ধ্রুবক 8.316 বা 314 যেটাই বলি না কেন। তারপর সিভি বের করলে আমরা যেহেতু ইয়া জানি, ওখান থেকে চাইলে সিপি এটার সাথে আর যোগ করে সিপি বের করে নিতে পারবো, অথবা এই যে এই সমীকরণ থেকেও বের করে নিতে পারবো। আচ্ছা, যা হোক, এরকম এইটা দিয়ে ছোট ছোট মান আসতে পারে, মানে অঙ্ক আসতে পারে। ওকে, এখন আমরা ওই যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় বলছিলাম চাপ আর আয়তনের সম্পর্কটা একটু ডিফারেন্ট, বয়েলের সূত্রের মতো না। সেখানেই গামা, বয়েলের সূত্র যেটা ছিল পিভি ইকুয়ালস টু ধ্রুবক, সেটা একটু চেঞ্জ হয়ে যায়। আমরা সেই রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে চাপ আর আয়তনের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কটা আনার চেষ্টা করবো এখন। খুব ইম্পর্টেন্ট একটা প্রুফ। সবাই বুঝছি সেটুক? ওকে, আচ্ছা, হ্যাঁ বল। বহু পরমাণু গ্যাসের ক্ষেত্রে 1.33 লিখছি। রুদ্ধ তাপীয় প্রক্রিয়ায় চাপ ও আয়তনের সম্পর্ক, মানে আমরা এটা প্রমাণ করব চাপ আর আয়তনের সম্পর্কটা এটা হবে পিভি গামা ইকুয়ালস টু ধ্রুবক, এটা আসবে। বয়েলের সূত্র যেমন পিভি ইকুয়ালস টু ধ্রুবক আসতো, এখন এই পিভি টু দি পাওয়ার গামা আসবে। ওকে, ওই গ্যাসটার গামার মানটা এখানে পাওয়ার আকারে আসবে, গামাটা পাওয়ার আকারে আসবে। তো একটু বড় প্রুফ, তবে সহজ। ওকে, তো শুরু করতেছি। প্রথমে একটা আমরা গ্যাস নিলাম, একটা
সিলিন্ডারের মধ্যে, যার মধ্যে পিস্টন লাগানো আছে, আমি পিস্টনটা নড়াচড়া করতে পারে এরকম সিলিন্ডারের মধ্যে 1 মোল গ্যাস আছে। ওখানে 1 মোল গ্যাস আছে। ওকে, n ইকুয়ালস টু, বা আমরা যেটা m দিয়ে দেখাইছিলাম, 1 মোল গ্যাস। 1 মোল গ্যাস আছে এখানে। এই গ্যাসটার এখন চাপ p, এই গ্যাসটার আয়তন v, তাপমাত্রা t, আর অভ্যন্তরীণ শক্তি হচ্ছে u। অভ্যন্তরীণ শক্তি হচ্ছে u। ওকে, এখন এটার মধ্যে বাইরে থেকে dq পরিমাণ আমরা তাপ দিলাম। এটার মধ্যে dq পরিমাণ তাপ দিলে এইরকম একটা অবস্থা হবে। আর এই পিস্টনটা একটু উপরে উঠে গেছে। এইবার তার ওই গ্যাসের মোল সংখ্যা একই আছে, 1 মোল গ্যাস। এটা কিন্তু n দিয়েও লেখা যেত, আমরা m দিয়ে প্রুফ করছিলাম দেখে m লিখতেছি। তো এবার চাপটা চেঞ্জ হয়ে গেছে। ধর এবার চাপ যেটা পরিবর্তন হয়েছে, চাপের পরিবর্তনটা লিখে দিচ্ছি, যে আমি চাপের পরিবর্তন হচ্ছে মানে ডেল্টা পি, এটা লিখলাম। আচ্ছা, চাপ তো কমে গেছে অ্যাকচুয়ালি, ওভাবে লিখতেছি। আয়তন বেড়ে গেছে ডিভি পরিমাণ, চাপ কমে গেছে এই ডিপি পরিমাণ। ওকে, ভি পরিমাণ আয়তন বেড়ে গেছে, চাপ কমে গেছে। আর হচ্ছে তাপমাত্রা চেঞ্জ হয়েছে ডিটি পরিমাণ, আর অভ্যন্তরীণ শক্তিও চেঞ্জ হয়েছে। আচ্ছা, এটা কম বেশি হইতে পারে, আমরা প্লাস মাইনাস যে কোনোটাই দিয়ে লিখতে পারতাম আর কি। আই মিন এখানে শুধু পরিবর্তন বোঝাচ্ছি আর কি আমি। তো এখন এই যে পরিবর্তনগুলো হয়েছে, তো এই পরিবর্তনগুলো হওয়ার পর আমরা এখন এইটাকে তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুযায়ী যেটা লিখতে পারি, যে ডিকিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস ডিডাব্লিউ। এটা আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা ছিল। তাহলে এই জায়গায় ডিকিউ সমান সমান লিখতে পারি। আচ্ছা, যেহেতু আমি এখন রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য এই সমীকরণটা করতে যাচ্ছি, যদিও আমরা সিলিন্ডারে যখন গ্যাসটা নিছি তখন কিন্তু বলি নাই যে রুদ্ধতাপীয় প্রক্রিয়া করতেছি, পার্শ্ব অন্তরক দেওয়া, এরকম কিছু বলি নাই। বাট এখন আমি এই সমীকরণটাকে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য যদি লিখতে চাই, আচ্ছা আরেকটু আগে লিখে নিই, যে ডিকিউ সমান সমান লেখা যায় ডিউ সমান সমান, আগের দিন পড়ে আসছিলাম, সিভিডিটি। এই গ্যাসটার মোলার আপেক্ষিক তাপ যদি স্থির আয়তনে সিভি হয়, তাহলে এটা হবে সিভিডিটি। আর ডিডাব্লিউ সমান সমান ছিল পিডিভি, এরকম ছিল। ওকে, এখন আমাদের যেহেতু আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য এই সমীকরণটা লিখছি, মানে বা এই সমীকরণটা আনতে চাচ্ছি, তাহলে আমি এখন একটু কথা লিখবো, সেটা হচ্ছে যেহেতু রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আমরা জানি রুদ্ধতাপীয় প্রক্রিয়াটা এরকম ছিল যে ওখানে তাপ ভিতরে ঢুকতেও পারবে না, বের হইতে পারবে না। তাহলে সেই ক্ষেত্রে ডিকিউ সমান সমান শূন্য হবে, ডিকিউ ইকুয়ালস টু 0। তাহলে আমরা এই সমীকরণ থেকে লিখতে পারি, সুতরাং এই সিভিডিটি প্লাস পিডিভি ইকুয়ালস টু 0 আসতেছে। সিভিডিটি প্লাস পিডিভি ইকুয়ালস টু 0, এটা একটা সমীকরণ পাইলাম আমি। ওকে, আমরা এখন এই যে পি, এখানে কিন্তু চাপ আর আয়তন দুইটাই চেঞ্জ হচ্ছে। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় চাপ আর আয়তন দুইটাই চেঞ্জ হয়, তাপমাত্রাও চেঞ্জ হয়, শুধুমাত্র ওই তাপের আদান প্রদান, মানে তাপের আদান প্রদান হয় না, বা তাপ বাইরে আসতে পারে না বা ভিতরে যেতে পারে না, ওই পরিবর্তনটা শূন্য হয়। আচ্ছা, তাইলে আবার আমরা জানি গ্যাসের ক্ষেত্রে পিভি ইকুয়ালস টু এনআরটি। তো এখানে একটু লিখতেছি, পিভি ইকুয়ালস টু আরটি। আমি আরটি কেন লিখলাম, 1 মোল গ্যাস যেহেতু, হ্যাঁ আমরা গ্যাসের মোল সংখ্যা যেহেতু 1 নিছিলাম, যদিও ওটাকে এন দিয়ে দেখাইছিলাম, এম দিয়ে দেখাইছিলাম, এখানে আমি এন দিয়ে লিখলাম। ওকে, 1 মোল গ্যাস নিছিলাম। ওকে, এন ইকুয়ালস টু 1 মোল যেহেতু, তো পিভি ইকুয়ালস টু আরটি। তো এখন আমার উভয় পক্ষে এই যে টি এর সাপেক্ষে উভয় পক্ষে অন্তরীকরণ করব, উভয় পক্ষে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে ডি বাই ডিটি এখানে হবে পিভি ইকুয়ালস টু ডি বাই ডিটি, এখানে হবে আরটি। এখন যখন রুদ্ধতাপীয় প্রক্রিয়া, তখন কিন্তু চাপ আর আয়তন দুইটাই চেঞ্জ হচ্ছে, চাপও চেঞ্জ হচ্ছে, আয়তনও চেঞ্জ হচ্ছে। আগের দিন সমচাপ প্রক্রিয়ায় পিটাকে বাইরে নিয়ে আসছিলাম,
কারণ চাপটা স্থির ছিল। কিন্তু আজকে কিন্তু চাপ আর আয়তন দুইটাই চেঞ্জ হচ্ছে। আমি চিত্রের মধ্যে ওই সাইডে পি মাইনাস ডিপি লিখছিলাম, ভি প্লাস ডিভি লিখছিলাম, দুইটাই চেঞ্জ হচ্ছে, তাই দুইটাই চলক। তাইলে আমাদের ওই যে যে সূত্রটা আমরা ক্যালকুলাসে পড়ে আসছি, ডিডিএক্স অফ ইউভি, সেই ফর্মুলাটা হবে যে আগে পি বাইরে আসবে, তখন ভিতরে থাকবে ডিভি ডিটি, পরের বার ভি বাইরে আসবে, তখন ভিতরে থাকবে ডিপি ডিটি। এরকম সবার তো এটা মনে আছে আশা করি, নাকি? এমন সূত্র কখনোই দেখিস নাই? এই যে এই সূত্রটা মনে আছে কি? ক্যালকুলাসে কোথাও এটা পড়া হয়নি এখন পর্যন্ত, ম্যাথে? আচ্ছা, তো যদি পড়া না হয়ে থাকে তাহলে আমি একটু বলে দিই। যেরকম দুইটা চলক যদি গুণাকারে থাকে, তাহলে সূত্রটা হচ্ছে এরকম: প্রথম চলকটাকে বাইরে নিয়ে আসবো, দ্বিতীয় চলকটাকে অন্তরীকরণ করব। ওকে? তারপর মানে দুইটা ফাংশন যদি থাকে, প্রথম ফাংশনটাকে বাইরে নিয়ে আসবো, দ্বিতীয় ফাংশনটাকে অন্তরীকরণ করব, তারপর আবার প্লাস দিয়ে পরেরটাকে বাইরে আনবো, তারপরেরটাকে অন্তরীকরণ করবো। এই সূত্রটা আর কি। তো এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করছি। পি কে বাইরে নিয়ে আসছি, ভেতরে ভি রয়ে গেছে ডিভিডিটি, পরের বার ভি কে বাইরে নিয়ে আসছি, প্লাস দিয়ে ডিপিডিটি। আর ওই সাইডে যখন আমি যাচ্ছি, ওই সাইডে এ আর কিন্তু কনস্ট্যান্ট, তাইলে আর বাইরে চলে আসবে, আর ভেতরে থাকবে শুধু ডিডিটি, মানে ডিটি 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 থাকবে আর কি। তাহলে এখন এটা যদি ইয়া করি, ওইদিকে শুধু থাকতেছে হচ্ছে ডিটি ডিটি কাটা গিয়ে শুধু আর থাকতেছে, ওটা আমি কেটে দিলাম, ওখানে শুধু আর থাকতেছে। এখন পুরাটাকে যদি আমি ডিটি দিয়ে গুণ দিই, তাহলে এরকম আসতেছে: পিডিভি প্লাস ভিডিপি ইকুয়ালস টু আর ডিটি, এরকম আসতেছে। এটুক লিখছি সবাই? সবার এটুক লেখা হয়েছে? এখন আমরা এই যে এইখানে যে ডিটি আছে, ডিটি সমান সমান তাহলে কি লেখা যায়? এই পুরাটার নিচে আর চলে আসবে, ভাগ আকারে আর চলে আসবে। ওকে? তাহলে ওই সমীকরণ থেকে এখানে আমি ডিটির মানটা বসাই দিচ্ছি। তাহলে 1 হতে সিভি, এই জায়গাটায় আমি ডিটির মানটা বসাচ্ছি, যে ডিটি সমান সমান হবে এইটা ডিভাইডেড বাই আর। তোরা চাইলে আরেকটা লাইন লিখতে পারিস। তাহলে সিভির মান আসতেছে, এই ডিটির জায়গায় বসাচ্ছি পি ডিভি প্লাস ভি ডিপি ডিভাইডেড বাই আর প্লাস পি ডিভি ইকুয়ালস টু 0। ওখান থেকে ডিটির মানটা এখানে বসাইলাম। ওকে, এখন আমি একটু গুণ করে দিই। তাহলে গুণ করলে এরকম আসতেছে: সিভি পি ডিভি প্লাস সিভি, এই সিভিটাকে দুইটার মধ্যে গুণ করে দিচ্ছি, ভি ডিপি প্লাস আর এটার মধ্যে গুণ হয়ে যাচ্ছে, মানে পুরোটাকে আর দিয়ে গুণ দিচ্ছি, আর পি, এটা মুছে দিলাম, আর পি ডিভি ইকুয়ালস টু 0। পুরাটাকে সিভি ভিতরে গুণ দিয়ে দিলাম, আর আর দিয়ে পুরো সমীকরণটাকে গুণ দিছি। একটু অদ্ভুত লাগতেছে হয়তো, পিকুলিয়ার একটা শেপ, কিন্তু কাটাকাটি চলে যাবে একটু পরে। ওয়েট, তো এই আর সমান সমান আবার আমরা একটু আগে আগের দিন পড়ে আসছি বা জানি, যেটা সেটা হচ্ছে আর সমান সমান ছিল, আর সমান সমান ছিল সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু ছিল আর। তাহলে এই জিনিসটাকে আমরা এইখানে বসাই দিতে পারি এই আর এর জায়গায়। তাহলে পরের লাইনে বসাচ্ছি সিভি পি ডিভি প্লাস সিভি ভিডিপি প্লাস সিপি মাইনাস সিভি পি ডিভি ইকুয়ালস টু 0। এই আর এর জায়গায় ওইটা বসাই দিলাম। তো এখন যদি
এই পিডিভির সাথে এইটাকে গুণ করে দিই, মানে পিডিভি ভিতরে পাঠিয়ে দিই, তাহলে এরকম আসতেছে সিভি পিডিভি প্লাস সিভি ভিডিপি প্লাস সিপি পিডিভি মাইনাস সিভি পিডিভি। এই যে এগুলা লিখতে গিয়ে কিন্তু অনেক ভুলভাল করে ফেলবি, ডিপি ডিভি বলতেও ঝামেলা। আচ্ছা, এখানে দেখ এখন কাটাকাটি চলে যাচ্ছে। এই যে এইটা সরি, এই যে সিভি পিডিভি এটা এখানেও আছে, সিভি পিডিভি মাইনাস আছে, তার মানে এইটা আর এটা বাদ চলে যাবে। তাহলে আমাদের সমীকরণটা এখন ছোট হয়ে আসছে। আমরা এখন সমীকরণটাকে এইটুক লিখতে পারি। আমরা এখন সমীকরণটাকে লিখতে পারি সিভি পিডিভি প্লাস সরি না, সিভি ভিডিপি এটা রয়ে গেছে, সিভি ভিডিপি প্লাস হচ্ছে সিপি পিডিভি, সিপি পিডিভি ইকুয়ালস টু 0। লেখা হইলে বলিস, এটুক লেখা হইলে। এটুক লেখা হয়েছে। ওকে, এখন আমরা এখানে গামা নিয়ে আসতে চাই, ওই যে গামাটা আনতে চাই। তো গামা কিভাবে আনা যায়? সিপি কে সিভি দিয়ে ভাগ করলে গামা আসে, তাহলে পুরা সমীকরণটাকে সিভি দিয়ে ভাগ করতেছি। তাহলে সিভি দিয়ে ভাগ করলে এটা ইয়া হয়ে যাবে। আচ্ছা, লিখে দিচ্ছি যে এটাকে সিভি দিয়ে ভাগ করলাম, ভিডিপি এটাকেও সিপি দিয়ে, সিপি ডিভাইডেড বাই সিভি পিডিভি ইকুয়ালস টু 0। পুরাটাকে আমরা সিভি দিয়ে ভাগ করলাম, হ্যাঁ, তাহলে আমাদের গামা চলে আসবে। এই ধাপগুলা কিন্তু একটু মনে রাখা টাফ, কোনটার পরে কোনটা করতেছি, বাট কয়েকবার দুইবার লিখলে হয়ে যাবে। তো এইখানে ভি ডিপি প্লাস গামা, এটা গামা চলে আসছে কারণ আমাদের সূত্রেই গামা ছিল, ওটা আনা লাগবে। পিডিভি ইকুয়ালস টু 0 এরকম আসছে। এখন আমরা এই আরেকটা কাজ করা লাগবে এখন, এটাও ভুলে যেতে পারি, মানে পরীক্ষায় এটা ভুলে যেতে পারিস তোরা। তো এখানে কিন্তু পিভি দ্বারা ভাগ করলাম, সরি পিভি না, সিভি দ্বারা ভাগ করলাম, সিভি দ্বারা ভাগ। তো এইবার পুরা সমীকরণটাকে পিভি দ্বারা ভাগ করব, পুরা সমীকরণটাকে পিভি দ্বারা ভাগ করব, ডিপি ডিভাইডেড বাই পিভি প্লাস গামা পিডিভি পিভি ইকুয়ালস টু 0। এবার পুরো সমীকরণটাকে পিভি দ্বারা ভাগ করলাম, এটা পরীক্ষায় ভুলে যেতে পারিস, সেই জিনিসগুলো একটু স্টার মার্ক দিয়ে রাখিস। তো এখন যদি পিভি দ্বারা ভাগ করি, এখানে ভি কাটা যাবে, শুধু থেকে যাবে ডিপি বাই পি, এখানে থেকে যাবে গামার সাথে ডিভি বাই ভি, আর এই সাইডে হচ্ছে 0। মানে এখানে তো পিপি কাটা গেছে, এখানে কেন কাটা যায় নাই? কারণ এটা তো এই যে ইসের মধ্যে, যেমন এরকম ব্যাপার, এই ডিপির পি কিন্তু কাটা যাবে না। কেন কাটা যাবে না? কারণ ধর আমরা যদি এরকম হয় cos x ডিভাইডেড বাই x, আমরা কিন্তু এই x x কাটতে পারি না, কারণ এটা একটা অপারেটরের মধ্যে আছে। এখানেও ডি একটা অপারেটর ছিল, তার মধ্যে পি, ওটা কাটা যাবে না। যদি এখানে পি আলাদা করে গুণ করে থাকতো তখন কাটতে পারতাম। বুঝছিস না আমি? আচ্ছা, এখন আমরা উভয় পক্ষে ইন্টিগ্রেশন করব। এতক্ষণ সব ডিফারেন্সিয়েশন করতেছিলাম, উভয় পক্ষে ইন্টিগ্রেশন করব। আমরা একটা সূত্র জানি, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স, সেটা ছিল লন এক্স। এই যে এখানেও ইন্টিগ্রেশন ডিভি বাই ভি, ওই লন ভি এরকম সূত্র হবে লন। তার মানে এই পুরো সমীকরণটাকে আমরা উভয় পক্ষে ইন্টিগ্রেশন করব। তাহলে আমরা উভয় পক্ষে অন্তরীকরণ করতে সমাকলন করে
উভয় পক্ষে সমাকলন করে পাই। তাহলে সমাকলন করলে এইটা ইন্টিগ্রেশনে চলে আসবে। আমি একবারে কি পাচ্ছি সেটা লাইনটা লিখে দিচ্ছি। এটা গামা কনস্ট্যান্ট, সো এটা বাইরে আসবে, এটার মধ্যে ইন্টিগ্রেশন হবে। তাহলে এই যে লন dx বাই x লন x ছিল, তাহলে dp বাই p এটা হবে লন p, প্লাস এখানে আসবে গামা dx বাই x মানে হচ্ছে লন x, সেটা হবে লন v। আর ওই সাইডে ইন্টিগ্রেশন যদি করি আমরা এই এই এটা একটা জিরো, জিরোকে ইন্টিগ্রেশন করা মানে কনস্ট্যান্টকে ইন্টিগ্রেশন করলে সেইটা আই মিন আমাদের উল্টাভাবে মনে করাই দিই যে আমরা যদি ddx অফ কোন একটা কনস্ট্যান্ট, এটার যদি আমরা বা ধ্রুবক, এটার ডিফারেন্সিয়েশন কি হইতো? ধ্রুবককে ডিফারেন্সিয়েট করলে কি হইতো? জিরো হইতো। তাহলে উল্টাভাবে জিরোকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, কারণ ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন একটা আরেকটার উল্টা, ইন্টিগ্রেশন করলে ধ্রুবক পাবো। তো এই জিরোকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে সেটা আসবে, আচ্ছা এই সাইডে আমি ইয়া দিলাম, জিরোকে ইন্টিগ্রেশন করলে সেটা আসবে হচ্ছে ধ্রুবক। ওকে, উল্টাভাবে আসলো। যেহেতু আমরা ধ্রুবককে রিডিএক্স করলে জিরো পাই, ওরকম জিরোকে তাইলে ইন্টিগ্রেশন করলে ধ্রুবক আসবে। আচ্ছা, তাহলে এখন আমরা এই যে এই লাইনটা লিখতে পারি, আমরা লনের ধর্ম থেকে যেটা জানি বা লগারিদম থেকে যেটা জানতাম আর কি, লন পি প্লাস গামা লন ভি, এই গামাটাকে আমি ভি এটার উপরে পাওয়ার আকারে দিতে পারি, তো এটা ধ্রুবক। বা ওটাকে আমরা কে আকারেও লিখতে পারি, ধ্রুবকটাকে কে আকারেও লিখতে পারি। আচ্ছা, এখন হচ্ছে লন এ প্লাস লন বি, সূত্র ছিল লন এ বি, লন এ প্লাস লন বি ছিল লন এ বি, তাহলে এটাকে এভাবে লেখা যায় লন পি ভি গামা। আর ওই সাইডে ওইটা একটা ধ্রুবক, ধ্রুবককে আমি যে কোনো কিছুই ধ্রুবক হইতে পারে, তো আমরা সূত্রের সাথে মেলানোর জন্য এই সাইডে যেহেতু লন আছে এখানে লিখলাম লন কে। ওকে, কারণ লন কেও কিন্তু একটা ধ্রুবক, কে কে যদি একটা ধ্রুবক ধরি তার সাথে ধ্রুবকের সাথে যাই আনি না কেন, লন আনি বা কোনো কিছু গুণ করি, যাই করি না কেন সেটা একটা ধ্রুবকই হবে। তাহলে এখানে আমরা এই পুরো জিনিস ধ্রুবকটাকে রিপ্লেস করলাম লন কে দিয়ে, যাতে এই দুই সাইডেই লনটা আমরা বাদ দিয়ে দিতে পারি আর কি। তাহলে সুতরাং লাস্টে আসতেছে পিভি গামা ইকুয়ালস টু কে বা ধ্রুবক। ওকে, এটাই আমরা প্রুফ করলাম। তার মানে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে চাপ আর আয়তনের সম্পর্ক হচ্ছে পিভি গামা ইকুয়ালস টু কে, যেটা সমষ্ণ প্রক্রিয়ায় ছিল, সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে যেটা ছিল পিভি ইকুয়ালস টু কে। ওকে, এটা ছিল সমষ্ণর জন্য। আর রুদ্ধতাপীয় জন্য এটা, তার মানে এখান থেকে যেটা দাঁড়াচ্ছে সমষ্ণর জন্য যেমন আমরা লিখতে পারতাম পি ওয়ান ভি ওয়ান ইকুয়ালস টু পি টু ভি টু, এটার জন্য তাহলে কি লিখতে পারবো, পি ওয়ান ভি ওয়ান গামা ইকুয়ালস টু পি টু ভি টু গামা। ওকে, এগুলো আমাদের সূত্রের অঙ্ক করতে গিয়ে লাগবে। তার মানে চাপ আর আয়তনের পরিবর্তন, এটা হচ্ছে আদি চাপ, এটা শেষ চাপ, আদি আয়তন শেষ আয়তন, তাদের মধ্যে সম্পর্কটা এরকম হবে। গামার মানটা কোশ্চেনে দেওয়া থাকবে, অথবা ওই যে বলা থাকবে যে এটা এক পরমাণুক না দ্বিপরমাণুক নাকি বহু পরমাণু গ্যাস, ওটা বলা থাকবে, সেই অনুযায়ী করা লাগবে। আচ্ছা, তো এটা আসলো চাপ আর আয়তনের মধ্যে সম্পর্ক। তো আমরা বাকিগুলাও দেখি একটু, যে আয়তন আর তাপমাত্রার মধ্যে সম্পর্কটা কিরকম হবে, তারপর আয়তন এই তাপমাত্রা আর চাপের মধ্যে সম্পর্কটা কিরকম হবে। তার আগে তোরা আরেকবার একটু জয়েন দে। ওকে, তারপর যেটা ছিল আহ, এটা গেল হচ্ছে চাপ আর আয়তনের মধ্যে সম্পর্ক। এখন যদি আমরা তাপমাত্রা আর আয়তনের মধ্যে সম্পর্ক দেখতে চাই, তাইলে আমরা এখন দেখব রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় টি ও ভি এর সম্পর্ক।
মানে হচ্ছে তাপমাত্রা আর আয়তনের মধ্যে সম্পর্কটা কিরকম হবে। তো অলরেডি আমরা এটা দেখে আসছি যে পিভি গামা ইকুয়ালস টু ধ্রুবক বা কে, সেটা লিখলাম। তো আমরা এখন যেহেতু আয়তনের সাথে তাপের সম্পর্ক চাচ্ছি, তাপমাত্রার সম্পর্ক চাচ্ছি, তাহলে এই পিটাকে সরাই ফেলবো কি দিয়ে, টি দিয়ে রিপ্লেস করব। তো আমরা আয়তন আর তাপমাত্রা চাপের সম্পর্ক নিয়ে যে সমীকরণটা জানি সেটা হচ্ছে পিভি ইকুয়ালস টু এনআরটি। তো যেহেতু 1 মোল গ্যাস নিয়ে ধর কাজ করতেছি, এই জন্য পিভি ইকুয়ালস টু আরটি, এখানে এন ইকুয়ালস টু 1 মোল। ওকে, তাইলে এই সমীকরণের মধ্যে আমরা পিভি গামা ইকুয়ালস টু যে কনস্ট্যান্ট, এই সমীকরণের মধ্যে পি এর জায়গায় এবার পিটাকে সরাই দিব, এখানে তাপমাত্রাটা নিয়ে আসবো। তাহলে পি কে যেহেতু সরাবো, তাহলে পি সমান সমান আমরা লিখতে পারি আর টি বাই ভি। ওকে, তাহলে ওই পি কে সরাই দিয়ে এখানে বসাই দিচ্ছি আর টি বাই ভি, ভি গামা ইকুয়ালস টু কে। ওকে, তাহলে এখান থেকে লেখা যায় টি আর ভি, এখানে গামা আছে, এই নিচে ওয়ান আছে, ভি সমান সমান এরকম চলে আসতেছে ভি গামা মাইনাস ওয়ান, ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান। ওই এটার অন উপরে চলে গেছে, মাইনাস হয়ে গেছে যেহেতু ভাগ আকারে আছে। আর এই আরটাকে ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে কে ডিভাইডেড বাই আর। তাহলে যেহেতু কে ডিভাইডেড বাই আর, তার মানে ওইটা আর একটা নতুন ধ্রুবক আসছে, ধ্রুবককে যা দিয়ে আর একটা ধ্রুবক দিয়ে ভাগ দিচ্ছি, দুইটাই যেহেতু ধ্রুবক, তো এটা আর একটা নতুন ধ্রুবক, তো এটা ইকুয়ালস টু আমরা ধ্রুবক লিখতে পারি। তাহলে এটা হচ্ছে আমাদের টি আর গামার সরি টি আর ভি এর মধ্যে সম্পর্ক। এটা হচ্ছে টি আর ভি এর মধ্যে সম্পর্ক, তার মানে আমরা লিখতে পারবো এই যে টি অন ভি ওয়ান গামা মাইনাস ওয়ান ইকুয়ালস টু টি টু ভি টু গামা মাইনাস ওয়ান। এটা হচ্ছে তাপমাত্রা ও আয়তনের মধ্যে সম্পর্ক যদি রুদ্ধতাপীয় প্রক্রিয়া হয়। ওকে, এটুকু কারো কোনো প্রবলেম নাই আশা করি, বুঝছি সবাই? আচ্ছা, এবার আমরা প্রথমে চাপ আর আয়তনের সম্পর্ক পাইলাম, এবার তাপমাত্রা ও আয়তনের সম্পর্ক পাইছি, এবার তাপমাত্রা ও চাপের সম্পর্ক নির্ণয় করব, টি আর পি। ওকে, তো টি আর পি আবার শুরু করব এটা থেকেই। তো এবার আমার কি করা লাগবে, টি আর পি লাগবে। তো এই ভিটাকে সরাই ফেলতে হবে, ভি কে সরাইতে হবে টি দিয়ে। তো আমরা আবার এই সমীকরণটাই চলে যাচ্ছি। তো এবার আমরা এখান থেকে ভিটাকে রেখে দিচ্ছি আর টি বাই পি, এই ভি এর জায়গায় আর টি বাই পি বসাই দিব, ভি এর জায়গায় বসাই দিচ্ছি আর টি বাই পি ইকুয়ালস টু গামা, মানে সরি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কে। তাহলে এখান থেকে যেটা আসতেছে পি ইন্টু এরকম আসতেছে আর গামা, টি এর উপরে একটা গামা আসতেছে, আর পি এর নিচে এরকম গামা আসতেছে, এরকম একটা কিছু আসছে, আর এইদিকে কে। আমি এখন এটাকে এভাবে লিখতেছি যে উপরে চলে গেলে পি ওয়ান মাইনাস গামা, আর এখানে আসতেছে হচ্ছে টি গামা, আর কে ওই পাশে নিয়ে যাচ্ছি, তাইলে কে বাই আর টু দি পাওয়ার গামা এরকম আসতেছে। ওকে, এইরকম একটা, এই যে এই পি এর উপরে পাওয়ার ওয়ান আছে, সো ওয়ান মাইনাস গামা হবে। এখন এই পুরোটা একটা ধ্রুবক, তো এই লাইনটাকে আবার আমরা চাইলে একটু এভাবে লিখতে পারি। এখন একটু এই সমীকরণটাকে সহজ করার জন্য যেটা করব, আমি উভয় পক্ষে ওয়ান বাই গামা দিয়ে গুণ দিব, ওয়ান বাই গামা দিয়ে পাওয়ারে ওয়ান বাই গামা দিয়ে গুণ দিব, মানে উভয় পক্ষে ওয়ান বাই গামা পাওয়ারে গুণ দিব আর কি। তাহলে কিরকম আসে দেখি, তাইলে এই সাইডে ওয়ান মাইনাস গামা টি টু দি পাওয়ার গামা, এই পুরা জিনিসটাকে ওয়ান বাই গামা পাওয়ার আনতেছি, আর ওই সাইডে একইভাবে কে আর গামা পুরোটাকে ওয়ান বাই গামা নিয়ে আসতেছি, পাওয়ার দিয়ে গুণ দিচ্ছি। তাহলে এটা আনাতে আমার কি সুবিধা হইলো, এই যে এই গামাটা কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে আমাদের সমীকরণটা একটু সহজ হয়ে যাচ্ছে আর কি। টি
কোনো পাওয়ার থাকতেছে না, আর পি এর উপরে এরকম আসতেছে, পি এর উপরে আসতেছে 1 মাইনাস গামা বাই গামা, 1 মাইনাস গামা বাই গামা, আর ওইটা পুরাটা একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের উপরে আর একটা পাওয়ার আসছে, তো ওই পুরো জিনিসটাই কনস্ট্যান্ট, সো এটা ধ্রুবক। তাহলে এটা হচ্ছে আমাদের চাপ আর তাপমাত্রার মধ্যে সম্পর্ক রুদ্ধিতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে চাপ আর তাপমাত্রার মধ্যে সম্পর্ক এটা। তাহলে এটার জন্য লিখতে পারি এরকম যে সুতরাং টি অন পি অন 1 বাই গামা ইকুয়ালস টু টি টু পি টু 1 মাইনাস গামা বাই গামা। এটা হচ্ছে, এই তিনটা হচ্ছে আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে প্রথমে চাপ ও আয়তনের সম্পর্ক, তারপরে দেখলাম হচ্ছে তাপমাত্রা আর আহ, আহ, তাপমাত্রা আর আয়তনের সম্পর্ক, তারপরে লাস্টে দেখলাম তাপমাত্রা আর চাপের সম্পর্ক। অঙ্ক আসবে এগুলা দিয়ে। ওকে, আজকে লাস্ট টপিক সেটা হচ্ছে আমরা ওই যে যখন বিভিন্ন প্রক্রিয়ায় কৃত কাজের হিসাব করছিলাম, সমচাপ প্রক্রিয়ায় কৃত কাজ বের করছিলাম ডিডাব্লিউ ইকুয়ালস টু পিডিভি, তারপর সম আয়তন প্রক্রিয়ায় দেখছিলাম যে কৃত কাজের পরিমাণ 0 এরকম ছিল। ওইখানে তারপরে হচ্ছে আরেকটা ছিল হচ্ছে সমচাপ ছিল, আর সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ বের করার ওয়ে দেখছিলাম। শুধু আমাদের বাদ ছিল এই রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজ, ওটা আমরা তখন বের করি নাই। কেন বের করি নাই? কারণ এই যে এই সমীকরণটা তখন আমাদের জানা ছিল না, তো এখন আমরা এই সমীকরণটা জানি, এখন আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজের হিসাবটা বের করতে চাচ্ছি। ওকে, তাইলে জাস্ট এটা দিয়ে আজকের টপিকটা আমরা শেষ করব, শেষ করতে পারবো আশা করি, তোরা যদি একটু ধৈর্য রাখিস। ওকে, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজের হিসাব, কৃত কাজের হিসাব। তো আমরা নর্মালি যেটা জানি যে একটা গ্যাসের ক্ষেত্রে তাপগতিবিদ্যার প্রথম সূত্র ছিল হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া হোক বা যে কোনো প্রক্রিয়ার ক্ষেত্রে ডিকিউ ইকুয়ালস টু ডিউ প্লাস ডিডাব্লিউ। তো আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় জানি যে ডিকিউ ইকুয়ালস টু 0, তার মানে ডিইউ সমান সমান প্লাস ইকুয়ালস টু ডিডাব্লিউ ইকুয়ালস টু 0 আসবে। তো এখান থেকে আমরা লিখতে পারি যে ডিডাব্লিউ, যেহেতু আমরা ডিডাব্লিউ বের করতে চাই, ইকুয়ালস টু হচ্ছে মাইনাস ডিউ। ওকে, তো আমাদের এইটা আমরা আগেই পড়ে আসছিলাম, এটা তখনই পড়ে আসছিলাম, কিন্তু এই ডিডাব্লিউ এর মানটা আমরা কিভাবে বের করব সেটা পড়ে আসে নাই। তো ওই ডিডাব্লিউ সমান সমান ছিল পিডিভি। ওকে, তাহলে আমরা ওই ডিডাব্লিউ ইকুয়ালস টু যে পিডিভি সেটা এখন আমরা বের করতে চাই। তাহলে একটা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে টোটাল ডাব্লিউ বের করতে চাইলে আমাদের এই ডিডাব্লিউ কে ইন্টিগ্রেশন করতে হবে 0 থেকে ডাব্লিউ পর্যন্ত, আর এই ডিডাব্লিউ সমান সমান যেহেতু আবার আমরা জানি পিডিভি, সেটা বসাইলাম। এখানে আয়তনের পরিবর্তন হবে 1 থেকে এই ভি1 থেকে ভি2 পর্যন্ত। তো আমরা এখন এই ইন্টিগ্রেশনটা করব ডাব্লিউ বের করার জন্য। এই কাজটা আমরা সমষ্ণ প্রক্রিয়ার জন্য করছিলাম, কিন্তু তখন সূত্র জানতাম সমষ্ণ প্রক্রিয়ার যে পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, কিন্তু এই রুদ্ধতাপীয় প্রক্রিয়া জানতাম না দেখে এটা তখন আগাইনি। তো এখন আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য যদি এটা করতে যাই, তাহলে আমাদের একটু আগে শিখে আসলাম যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে পিভি গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট বা ধ্রুবক। তাহলে আমি এখান থেকে যে পিটাকে সরাই দিব, ওকে, পিটাকে রিপ্লেস করতে যাচ্ছি, যেহেতু এখানে ডিভি আছে, এখানে পি কে সরাই দিয়ে কি বসানো যায় দেখি। তাহলে পি সমান সমান এখানে লেখা যায় কে ডিভাইডেড বাই ভি গামা, কে ডিভাইডেড বাই ভি গামা, সেটা আমি এখানে বসাই দিচ্ছি। তাহলে এরকম আসতেছে ভি1 ভি2, পি এর জায়গায় বসাচ্ছি কে ডিভাইডেড বাই ভি গামা, এখানে হচ্ছে ডিভি, এইটুকু আসছে। তো এখন কে যেহেতু কনস্ট্যান্ট, সেটা ইসের বাইরে চলে আসবে, ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে। তাইলে আমাদের এরকম আসতেছে, পরের লাইনটাকে আমি এখানে নিয়ে আসতেছি, ডাব্লিউ ইকুয়ালস টু আসতেছে কে বাইরে আসতেছে ভি1 ভি2 আর ডিভি। আচ্ছা, এটাকে এইভাবে লিখতেছি ডিভি, এই যে ভি 1 বাই ভি গামা ছিল, তো এটাকে এইভাবে লিখলাম, এই যে ভি টু দি পাওয়ার মাইনাস গামা, এটা তোরা জানিস পাওয়ার উপরে
চলে গেছে, ওইটা মাইনাস হয়ে গেছে। আচ্ছা, এখন আমাদের ইন্টিগ্রেশনের এই সূত্র আশা করি সবার জানা আছে, যে ইন্টিগ্রেশন এক্স এন ডিএক্স, এটা ছিল হচ্ছে এক্স এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান, এরকম ছিল। তাহলে এই যে এটা এক্স এন ডিএক্স এর মতো আসছে, এই যে ভি টু দি পাওয়ার মাইনাস গামা আর এই ডিভি, যেটা এখানে এক্স এন ডিএক্স আকারে আছে। তাহলে সেই অনুযায়ী যদি লিখি তাহলে এরকম আসতেছে কে, এটা ইন্টিগ্রেশন করলে আসতেছে ভি, এটা হচ্ছে এন, তার মানে মাইনাস ওয়ান প্লাস মাইনাস গামা প্লাস ওয়ান, আর নিচে আসতেছে মাইনাস গামা প্লাস ওয়ান, এইটুকু আসতেছে। আর এই যে লিমিটটা আমরা যেটা বসাই দিই সেটা আবার বসাই দিলাম। আশা করি এইটুক নিয়ে কারো কোনো কোশ্চেন নাই, ওই সূত্র থেকে বসাইলাম। দেখতে একটু জটিল লাগতেছে, কিন্তু আমাদের অ্যাকচুয়ালি লাস্টের লাইনটাই দরকার, এগুলা আসে না নর্মালি প্রমাণ। কিন্তু এখন পর্যন্ত জটিল কিছুই করি নাই, প্রথমে রিপ্লেস করলাম, তারপর ইন্টিগ্রেশন করলাম জাস্ট। আচ্ছা, তাহলে এবার ওই যে লিমিট এখানে বসাই দিতে হয় যেটা ছিল আমাদের, তাহলে সেটা যদি বসাই দিই তাহলে এরকম আসতেছে আমাদের, ওকে আমরা এটাকে, এই যে এটা তো কনস্ট্যান্ট, আই মিন এটাকে বাইরে নিয়ে আসি, এটাকে বাইরে নিয়ে আসলে এরকম চলে আসতেছে কে বাই ওয়ান মাইনাস গামা, এটা বাইরে থাকুক, আর ভিতরে এই ভি টুকে একবার এখানে বসাই, তাহলে আসতেছে ভি টু, উপরে এটাকে ওয়ান মাইনাস গামা লিখে দিলাম, মাইনাস গামা প্লাস ওয়ান মানে ওয়ান মাইনাস গামা, আর ওইদিকে হচ্ছে আরেকবার মাইনাস দিয়ে ওই যে একবার আপার লিমিট বসাইতে হয়, আবার একবার লোয়ার লিমিট বসাইতে হয়, তাহলে ওটা বসাইলে এরকম আসতেছে। কি করলাম, এই জিনিসটাকে বাইরে নিয়ে আসছি, তো ওয়ান মাইনাস গামা আকারে আনছি, তারপরে একবার এই আপার লিমিট বসাইছি, তারপরে মাইনাস সাইন, তারপরে আবার ওই নিম্ন সীমা বসাইছি, একবার উচ্চ সীমা নিম্ন সীমা। তো এই পর্যন্ত আসার পর এখন তো ইয়া নাই, কোনো ইন্টিগ্রেশন সাইন নেই, সো কে কে আবার আমি ভিতরে নিতে পারি, কারণ এই যে কে সমান সমান আবার আমি এটা জানি, তো এটা বসাবো, তাহলে কে কে ভিতরে পাঠাই দিচ্ছি, কে কে ভিতরে পাঠাই দিচ্ছি, তাহলে এখানে এরকম আসতেছে কে এটার সাথে গুণ হয়ে কে ভি টু ওয়ান মাইনাস গামা মাইনাস কে ভি ওয়ান ওয়ান মাইনাস গামা। এখন কে সমান সমান আবার আমি জানি পি ভি গামা, তো ওটা এখানে বসাই দিব। আমি এখানেই লিখবো, তোরা একটু কষ্ট করে আরেকবার লিখবি, তোদের এইটুক লেখা হয়েছে, এইটুক লেখা হয়েছে। আচ্ছা, তাহলে এই কে এর জায়গায় ওই যে আমরা ওটা বসাচ্ছি, যখন ভি টু তখন এখানে বসাবো হচ্ছে পি টু ভি টু গামা, ওকে। আর যখন ভি ওয়ান তখন হচ্ছে পি ওয়ান ভি ওয়ান গামা, কারণ কে সমান সমান কি ছিল, কে সমান সমান এরকম ছিল পি ওয়ান ভি ওয়ান গামা ইকুয়ালস টু পি টু ভি টু গামা। সো একবার কে সমান সমান এটা বসাইছি, যখন ভি টু ছিল, ওই যে ভি টু ছিল তখন ওইটা বসাইছি, আবার যখন ভি ওয়ান এর সাথে ছিল তখন এটা বসাইছি, কারণ দুইটা ইকুয়াল লেখা যায়। তাহলে এখন আমার যে ব্যাপারটা হচ্ছে, এখানে দেখ ভি টুর উপরে পাওয়ার গামা, এখানে ওয়ান মাইনাস গামা, দুইটা যোগ করলে গামা গামা কাটাকাটি চলে যাচ্ছে, শুধু ওয়ান থাকতেছে, তার মানে পরের লাইনটা আমার এরকম আসতেছে, আমি উপরে চলে আসতেছি, পরের লাইনটা এরকম আসতেছে ওয়ান ডিভাইডেড বাই ওয়ান মাইনাস গামা, এখানে পি টু থাকতেছে, আর এই ভি টু এই গামা ওইখানে যোগ হয়ে যাচ্ছে, যোগ হয়ে শুধু পাওয়ার ওয়ান থাকতেছে, মানে জাস্ট পি টু ভি টু মাইনাস, এখানে এরকম গামা উপরে যোগ হয়ে যায় শুধু ওয়ান থাকতেছে, পি ওয়ান ভি ওয়ান। তো এখন আবার আমরা জানি যে ওই যে পিভি ইকুয়ালস টু আর টি, এক মোল গ্যাসের জন্য এটা আমরা জানি, তাহলে এখান থেকে এরকম লেখা যায় যে পি ওয়ান ভি ওয়ান ইকুয়ালস টু আর টি ওয়ান, ওরকম পি টু ভি টু ইকুয়ালস টু হচ্ছে আর টি টু, ওকে, এই সমীকরণ থেকে লেখা যায়। তাহলে ওখানে এটা বসাই দিই, ওয়ান মাইনাস অন বাই গামা, এই অন বাই ওয়ান মাইনাস গামা ইকুয়ালস টু পি টু ভি টুর জায়গায় আমরা বসাই দিচ্ছি আর টি টু মাইনাস পি ওয়ান ভি ওয়ান এর জায়গায় বসাই দিচ্ছি আর টি ওয়ান। তো লাস্ট আমাদের সমীকরণ চলে আসছে। সুতরাং এক মোল গ্যাসের ক্ষেত্রে এই ডাব্লিউ এর মানটা আসতেছে ডাব্লিউ ইকুয়ালস টু
ওয়ান, আর কে বাইরে নিয়ে আসি, আর কমন নিয়ে আসি, আর অন বাই গামা ইকুয়ালস টু টি ইন্টু টি টু মাইনাস টি অন। এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজের রাশিমালা। আমাদের কোশ্চেনে ম্যাথ আসলে এই সমীকরণ দিয়ে করব। আবার ওই যে আমি একদম এই প্রমাণের শুরুতে যেটা লিখে আসছিলাম এরকম ডিইউ সমান সমান ছিল, মানে ডিডাব্লিউ ইকুয়ালস টু ছিল মাইনাস ডিইউ, এরকম ছিল। তার মানে আমাকে যদি কৃতকাজের রাশিমালা না বের করে বলে যে অন্তস্থ শক্তি কত, এরকম বের করতে বলে, তাহলে ডিডাব্লিউ এই উভয় পাশে যদি ইন্টিগ্রেশন করি তাহলে এরকম আসতেছে, ডিডাব্লিউ ইকুয়ালস টু মাইনাস ডি ইউ। সুতরাং এরকম আসতেছে ডাব্লিউ ইকুয়ালস টু মাইনাস ইউ। তার মানে এই যে ই এর মান যা আসছে, ডাব্লিউ এর মান যা আসছে, ইউ এর মান তাই হবে, খালি মাইনাস একটা বিপরীত আসবে। আই মিন বলছিলাম এই ক্ষেত্রে যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় প্রসারিত করলে অন্তস্থ শক্তি কমে যায়, এই জন্য আই মিন যখন কাজের মান ধনাত্মক তখন অন্তস্থ শক্তি হ্রাস পায়, আর যখন কাজের মান ঋণাত্মক সংকুচিত করলে অন্তস্থ শক্তি বেড়ে যায়। একটা আরেকটার বিপরীত ছিল, এটা প্রথম দিকে আমরা বলে আসছিলাম। সো আমাদের এই ডাব্লিউ সমান সমানই মাইনাস ইউ আর কি। তো চাইলে এখানে আমরা মাইনাস ইউ এভাবে লিখে রাখতে পারি যদি তোদের ইচ্ছা হয়। তার মানে ডাব্লিউ আর ইউ এর মানটা সমান হবে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে। কিন্তু এই ক্ষেত্রে যেমন আমাদের সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে সরি, হ্যাঁ সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রেই তো মনে হয় বের করে আসছিলাম, হ্যাঁ সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে ডাব্লিউ আর কিউ সমান ছিল। তো এই ক্ষেত্রে আমাদের ইসের ক্ষেত্রে এই রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে ডাব্লিউ আর ইউ সমান হবে, কিন্তু জাস্ট চিহ্ন বিপরীত হবে। যদি ডাব্লিউ হয় 300 জুল তাহলে ইউ এর মান হবে মাইনাস 300 জুল। ওকে, এরকম। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত থাকুক। আর এই ক্ষেত্রে তো আমরা দেখিয়ে আসছি, তার মানে যে গ্রাফটা একটু খারাপভাবে নেমে যাইতো। কালকে আমরা ওই ব্যাপারটা পড়বো যে কেন আহ, সমষ্ণ প্রক্রিয়ার গ্রাফের চেয়ে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার গ্রাফটা আঁকতে গেলে একটু দ্রুত নেমে যায়, নিচে খারাপভাবে নেমে যায়। তো এটা রিজন কি ছিল সেটা আমরা পরের দিন দেখবো। তারপরে আমরা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র শুরু করবো ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকিস। আল্লাহ হাফেজ।